তোকে পরামর্শদাতা তৃণমূল জীবনেও করবে না, কারণ তুই তো সিপিএমের বাচ্চা, কবি নেই সাচ্চা, জবি সাচ্চা ও ডট 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 অমুকের বাচ্চা। সেটা অন রেকর্ড আমি বলছি। শ্রীকৃষ্ণের পাঁচালিতে পড়ি, দর্পহারি নাম রাখেন অর্জুন সুধীর। দর্পহারি মানে যে দর্পকে হরণ করে। মমতাদির এখন দর্প কিছুই নেই তো, একটা ফাঁকা কলসি, ঢাক 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 ঢাক, এদিকে মারলে বাজছে, ওদিকে মারলে বাজছে। মমতাদি ইজ ফিনিশড। মমতাদি আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। শেষদা তো অনেক গয়না বিক্রি করেছে বাবাকে, মানে অভিষেকের মা তো অভিষেকের পিসি, অভিষেকের পিসি, মমতাদি নিজের মামা তো বোন অভিষেকের মা। কিন্তু অভিষেক ছেলেটা ঠকবাজ, ঠ গ বয়াকা জ, ঠকবাজ। এই ঋতব্রত তো মমতাদিকে মেরেছিল, সেই ঋতব্রত থেকে আমাদের তৃণমূল শিখতে হবে। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে। দেবরাজ, আমি দেবরাজকে বাই নেমে চিনতাম। পাড়ায় একজন ছেলে আছে, তার নাম বুড়ো। সে বলছে, দিদি তুমি দেবরাজকে চেনো? আমি বললাম, হ্যাঁ চিনি। দেবরাজ তো অদিতি মুন্সির বর, অভিষেকের মেন মানে ফান্ডিংটা করে। আমি, তুই ভুল বলছিস। বলে, দিদি আমাকে সবাই বলে টিকটিকি, আমি রোগা তো, টিকটিকির মতো চেহারা, আমি যা বলছি ঠিকই বলছি। দেবরাজ কি এমন করলো? ইভেন আমি একসময় দেখেছিলাম মমতাদি অদিতি মুন্সিকে খুব স্নেহ করতে। অদিতি মুন্সি তো ভালো গায়িকা, অদিতি মুন্সি ভালো পালা কীর্তন করেন, ভালো গান করেন। মমতাদি একবার বিধানসভায় অদিতি মুন্সিকে ডেকে বললো তো বাচ্চা আমি, অদিতি মুন্সি খুব গ্ল্যাডলি সেটা অ্যাকসেপ্ট করলেন। তারপরে আবার হঠাৎ দেখি দেবরাজকে অ্যারেস্ট করা হলো। মমতাদিকে তো রাজ্যপাল সরিয়ে দিয়েছে যে আপনাকে আর দয়া করে রিজাইন করতে হবে না, ইউ মে গো। মমতাদি এখন বসে গালে হাত দিয়ে ভাবে, আর এখন ভাবছে হয়তো দিদির এই জীবনে এত বছরের কি বলে রাজনৈতিক কেরিয়ারে একটা বিরাট ধাক্কা, বিরাট ধাক্কা। অভয়াকাণ্ডটা না হলেই হয়তো তৃণমূলের এই পরিণতি হতো না। অভিষেকের বাবা কিন্তু, আমি যতদূর অভিষেকের বাবাকে চিনি বা মাকে চিনি, অভিষেকের বাবা কিন্তু অভিষেক হার্ডওয়্যার বলে একটা দোকানের মালিক। সেটা কালীঘাটের মোড়ে, তুমি দেখেছো হয়তো, পটুয়া পাড়ার মুখে। দেখতাম ওদের বাড়িতে যখন সোনা গয়না নিয়ে আলোচনা হতো, আমি বলতাম, হ্যাঁ রে লতা, এবার তোকে বার্জার কত গ্রাম কয়েন গিফট করলো। তখন বলতো, জানিস না শেষদা তো অনেক গয়না বিক্রি করেছে বাবাকে, মানে অভিষেকের মা তো অভিষেকের পিসি, অভিষেকের মা অভিষেকের পিসি, মমতাদি নিজের মামা তো বোন অভিষেকের মা। শেষদা তো অনেক রং বিক্রি করেছে বা একটা পার্সেন্টেজ থাকে, তুই তো জানিস। বললাম হ্যাঁ, সেই জন্য আমাকে 50 গ্রাম একটা কয়েন দিয়েছে, ভাবো 50 গ্রাম। কিন্তু অভিষেক ছেলেটা ঠকবাজ, ঠ গ বয়াকা জ, ঠকবাজ। মুকুল রায়কে চর মেরেছিল তো আমরা ছিলাম, মানে আমি সেই অন দ্য স্পট ছিলাম না। মুকুল রায় আমাকে বলেছিলেন কাঁদতে কাঁদতে, সোনালি জানিস তো অভিষেক আমাকে একটা চর মেরেছে। বলে, মুকুলদা তুমি ওকে পাল্টা চর মারলে না কেন? তোমার কি গায়ে শক্তি ছিল না? আমি তো একটু ড্যাসি বুসি। মুকুলদা বললো, না রে, ও আমাকে চর মেরেছে, আমি ওকে চর মারলে তো ও আর আমি এক হয়ে গেলাম। ও যে আমার হাপুনের থেকেও ছোট। হাপুন হচ্ছে মুকুলদার ছেলে, যার ডাকনাম হচ্ছে হাপুন আর ভালো নাম শুভ্রাংশু। মুকুলদার মৃত্যুটা সেদিনই হয়ে গেছে। মুকুলদা এই কিছুদিন আগে তো মারা গেলেন, মুকুলদার মৃত্যু সেদিনই হয়ে গেছে, চর মেরেছে। কি জানি, একটা দিল্লিতে মমতাদির বোধহয় কোনো বাড়ি টাড়ি পেয়েছিল বা কিনেছিল, সেটা মুকুলদার নামে করে দিয়েছিল, সেটা মুকুলদার নামে করেছিল। মমতাদির বাড়ি মুকুলদার নামে করেছিল। তখন আমি ওদের বাড়িতে তো আমি 32 বছর কাটিয়েছি। অভিষেকের মাকে বলতে শুনেছি, বল দিদি এটা কী করছে, বাড়িতে 6টা ভাই থাকতে মুকুলদার নামে বাড়িটা করে দিল। সেই রাগটা অভিষেকের মধ্যে ছিল বোধ হয়। সেখানে মুকুলদা বললো আমাকে, চোখ দিয়ে 2 ফোঁটা জল পড়ছে। মুকুলদা তুমি হঠাৎ এত 21শে জুলাই তুমি কার জন্য, 21শে জুলাই শহীদের জন্য? মুকুলদা বলছে, 21শে জুলাই শহীদ কিরে শোনালি, আমি কোনোদিন শহীদ হয়ে যাবো? মুকুলদা কেন তুমি শহীদ? আমি মুকুলদার হাতটা ধরলাম, বলে, জানিস অভিষেক আজকে আমাকে চর মেরেছে। মুকুল তুমি মারলে না কেন? তুমি ঠাটিয়ে দিতে একটা চর। বললো, না রে, তাহলে ওর আমি তো এক হয়ে যেতাম, ও যে আমার হাপুনের থেকেও ছোট। ঠকবাজ, একবারে উগ্র মেজাজি। অভিষেককে কে তোয়াক্কা করে? আমরা তো মমতা ব্যানার্জি ছাড়া কাউকে তোয়াক্কা করে এখনো মমতা ব্যানার্জি আমাদের জীবন অবাঞ্ছিত। মমতাদিকে আমি খুব ভালোবাসতাম, শ্রদ্ধা করতাম, হয়তো এখনও মনের কোণে সেই ভালোবাসার একটু মানে লেগে আছে। কিন্তু মমতাদি তো আমাদেরকে ইউজ করে জাস্ট ফেলে দিয়েছে, যা ভাড় মে যা। আমি মমতা ব্যানার্জি, আমি তোকে ইগনোর করলাম। মানে গোটা বাংলার মানুষ আজকে মমতাদিকে ইগনোর করেছে। সেটা নিজের দোষী ধরা পড়বে বলে, ডিজে তখন ওর, মানে ওর কেন, একসময় যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন, আজকে বহিষ্কৃত, তার বাড়িতে বাজছে, খুব ভালো করে বাজছে। ভগবান একেবারে, মানে দর্পহারি নাম রাখে অর্জুন সুধীর, বনের হরির নাম রাখে দেব যুধিষ্ঠির, অক্রুর রাখিল নাম দেব সৃষ্টি স্থিতি, বৃহস্পতি নাম রাখে অগতির গতি।
এটা তো আমরা শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম বা শ্রীকৃষ্ণের পাঁচালীতে পড়ি। দর্পহারি নাম রাখেন অর্জুন সুধীর। দর্পহারি মানে যে দর্পকে হরণ করে। মমতাদির এখন দর্প কিছুই নেই তো, একটা ফাঁকা কলসি, ঢাক 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 ঢাক, এদিকে মারলে বাজছে, ওদিকে মারলে বাজছে। মমতাদি ইজ ফিনিশড। মমতাদি আর কোনোদিনও উঠে দাঁড়াতে পারবে না। দেখো, এই ঋতব্রতই তো মমতাদিকে কত সালে জানো, মমতাদি তখন চিফ মিনিস্টার অফ বেঙ্গল, আর অমিত মিত্র সাহেব তখন ফিনান্স মিনিস্টার অফ বেঙ্গল। একত্রে দুজনে দিল্লি গিয়েছিলেন। ঋতব্রত তো মমতাদিকে মেলাইন করেছিল, ফিজিক্যালি মেলাইন করেছিল, হ্যাঁ মেরেছিল। তাই নিয়ে তো গোটা বাংলা উত্তাল। মমতাদি মার খেয়ে ফ্লাইটে ফিরে আসলেন, এসে বেলভিউতে ভর্তি হলেন। তখন রাজ্যপাল কে ছিল আমার মনে নেই, আমি ঢুকেছি আর রাজ্যপাল বেরিয়ে যাচ্ছেন। তখন বিশ্ব মজুমদারকে তুমি চেনো নিশ্চয়ই। বিশ্ব মজুমদার আমাকে বললেন, সোনালি আজকে না প্রেসিডেন্সি কলেজ ভাঙচুর হয়েছে। বললাম প্রেসিডেন্সি কলেজ মানে আমাদের 40-এ বা 44-এ? বললেন হ্যাঁ। রাজ্যপাল কোথায় গেলেন? রাজ্যপালকে তো রাজ্যপাল বলা যায় না, হিজ এক্সেলেন্সি বলতে হয়। বললাম হিজ এক্সেলেন্সি কোথায় গেলেন বিশ্বদা? বললেন প্রেসিডেন্সি। এই ঋতব্রত তো মমতাদিকে মেরেছিল। সেই ঋতব্রত থেকে আমাদের তৃণমূল শিখতে হবে। ঋতব্রতর সম্বন্ধে আমার কোনো বাজে ধারণা নেই। ঋতব্রত অনেক পড়াশোনা জানেন, জানতেই পারেন। এই ঋতব্রতদের বিরুদ্ধেই তো তৃণমূল কংগ্রেস তখন ছিলই না, কংগ্রেস ছিল। ঋতব্রতরাই তো একদিন আমাদের ইংরেজি শিখতে দেয়নি। রাজীব গান্ধীর নাকটাকে বোফোর্সের কামানের নাক করে বলেছিল। রাজীব গান্ধী বলতেন না মেরা ভারত মহান হ্যায়, রাজীব গান্ধীকে বলতেন মেরা বোফোর্স মহান হ্যায়। রাজীব গান্ধী হাত জোর করে বলেছিলেন, আমাকে তোমরা এত কলঙ্কিত করো না, আমি বোফোর্সের টাকা চুরি করে কোনো বিদেশে পালিয়ে যাবো। রাজীব গান্ধীকে পৃথিবী থেকে চলে যেতে হবে। মানে এই ঋতব্রতকে কে সরায় তাই দেখার। আমরা তো সেই দিনের অপেক্ষায় বসে আছি। বেঁচে যদি থাকি ঋতব্রতকেও তো একদিন সরতে হবে। পালাবার পথ নাই, জম আছে পিছে। জম হয়ে কিন্তু সময়ের থেকে বড় বন্ধু আর সময়ের থেকে বড় শিক্ষা কেউ দেয় না, সময় দেবে না। সিপিএম থেকে তৃণমূলে মনে এনেছে। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ভুল ছিল। যেদিন ঋতব্রতকে এনেছিল। তুই যদি তোকে পরামর্শদাতা তৃণমূল জীবনেও করবে না, কারণ তুই তো সিপিএম এর বাচ্চা, কবি নেই সাচ্চা, জবি সাচ্চা ও ... অমুকের বাচ্চা। সেটা অন রেকর্ড আমি বলছি না। তোকে পরামর্শদাতা তৃণমূল করবে না। তুই দেখ অন্য কোথাও কোনো পোস্ট খালি আছে কিনা, সেখানে দিয়ে তুই আরামসে জীবনযাপন কর। সিপিএমরা যখন যেভাবে পারে নিজেদের সুযোগটা আদায় করে দেয়, নিজেদের খাবারটা আদায় করে দেয়। ঋতব্রত এখন শুনেছি বোধহয় বিরোধী দলনেতা হচ্ছে। ঋতব্রত তো বোধহয় সিকিউরিটি পেয়ে গেছে। ঋতব্রত শিক্ষা সম্বন্ধে আমার কোনো ধারণা নেই। না, একদম না। সেই জিনিসটা তো একদম ধূলিসাৎ হয়ে গেছে। যে মূল্যবোধ নিয়ে আমরা দল করেছিলাম, সেই মূল্যবোধটা তো এখন কিচ্ছু নেই। এখন চারিদিকে শুধু ডিম ছোড়াছুড়ি। মহুয়া মৈত্রকে কারা যেন ডিম ছুটছে। মহুয়া মৈত্র ফর্সা, আমার থেকে তো ফর্সাই, স্লিম ফিগার। মহুয়া মৈত্র বেশি ইংরেজি বলতে পারেন। ঋতব্রত তো মহুয়া মৈত্র না। ঋতব্রত একজন পুরুষ মানুষ। একটা মহিলার পুরুষে তো বেসিক ডিফারেন্সটা থাকে। ঋতব্রত একজন পুরুষ মানুষ, আর মহুয়া মৈত্র একজন মহিলা। আমাকে মমতাদি বলতেন, তোরা মহুয়ার মতো কেউ ইংরেজি বলতেই পারিস না। দিদি, আমার ইংরেজি শেখার দরকার নেই, আমার ইংরেজি বলারও দরকার নেই। ইংরেজি শিখবো তবে না ইংরেজি বলবো। আমার মনে আছে মীরা কুমার লোকসভার স্পিকার যখন রাষ্ট্রপতি নির্বাচন, সেবার বোধহয় মহুয়া মৈত্র একটা সিঁদুরের টিপ পরে এসেছিল। তখন অসীমা পাত্র ছিল আমাদের সঙ্গে মেলে। তখন অসীমা পাত্র বলছে, ওই দেখো সোনালি দি, মহুয়া মৈত্র বিবাহিত। না, ও বিবাহিত না, ও রাহুল ব্রিগেডের সদস্য। মহুয়া মৈত্র একসময়, আমি তখন আমাদের স্পিকার ছিলেন বিমান ব্যানার্জি ঘরে বসে আমি মহুয়া দুজনে একটা চাট এসব খাচ্ছি, গল্প করছি। মহুয়া মৈত্র হঠাৎ আমাকে ফট করে বলছেন যে, সোনালি দি দেখো তুমি 2 টার্মের এমএলএ। তখন আমি এরকম তাকিয়ে বললাম, ওই মহুয়া। তখন নার্ভাস হয়ে গেছে। কী সোনালি দি, কিছু বলছো? না, আমি 2 টার্মের এমএলএ না, আমি 4 টার্মের এমএলএ। ডেপুটি স্পিকার মিথ্যা কথা কেন বলবো, মমতাদি আমাকে করেছে। তখন বলছে যে, স্যার ও সোনালিদি 2 টার্মের এমএলএ না? তখন বিমান ব্যানার্জি বলছেন, না মহুয়া, ও 4 টার্মের এমএলএ। আর কোথা থেকে জিতেছে জানো? সে জানি। মহুয়া মৈত্র খুব অভদ্র মহিলা, খুব। মার্কসিস্টের প্রতি কোনো রাগ নেই, কিন্তু সিপিএম যদি একটা কেউ বলে যে দিদি আমি না সিপিএম করি, আমি না ভুরু কুচকে তাকাই, ভাবি হায় রে হতবাগা, কী কুক্ষণে তুই সিপিএম করতে এলি। যারা ওই যে আমরা একটা পড়েছি, মানে পড়ে গান করি, দিনের বেলায় কৌটো নাচায়, রাত্রে করে ফিস্ট, তারাই আবার বড়াই করে আমরা কমিউনিস্ট। আমার বাড়িতেও সিপিএম আছে, আমার বড় যা সিপিএম, সে নিজের মা মরে গেলে কাঁদেনি। কী বাপ কেউ ছাড়ে না। তার প্রমাণ তো উনি আজকে এবার ইলেকশনে পেয়ে গেছে। বাংলার মানুষ এবার ওনাকে ছাড়েনি। দিদি অনেক হয়েছে, এবার আপনি আসুন, টাটা বাই বাই দিদি, এবার যাই। দিদি আর কোনোদিনও ফিরে আসতে পারবে না, কোনোদিনও। দেখছেন নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।